বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে পুরনো পুকুর প্রস্তুতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে পুরনো পুকুর প্রস্তুতি করলে আপনি শতভাগ নিরাপদ একটা মাছ চাষ নিশ্চিন্তে সেখানে করতে পারবেন। আমার একজন সাবস্ক্রাইবার উনি আমার হোয়াটসঅ্যাপে ওনার পুকুরের ভিডিও চিত্রটা পাঠিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন এবং একটা ভয়েস পাঠিয়েছেন যে ওনার পুকুরটা হলো মেইন রাস্তার পাশে এবং উনি যে চারপাশে গাছপালা আছে উনি যে চাইলেই সেচ দিয়ে এখান থেকে মাটি কেটে তুলে ফেলবে, কাদাটা তুলে ফেলবে সেরকম কোনো সুযোগ ওনার নেই। তো এই পুকুরটা উনি মাছ চাষ করছেন। তা এখানে ওনার কাদা থেকে যথেষ্ট পরিমাণে একটা দুর্গন্ধ আসে এবং পানি থেকেও মাঝে মাঝে এই দুর্গন্ধটা হয়। ক্ষণে ক্ষণে পানির বা রঙের একটা পরিবর্তন হয়, পুকুরের প্রাকৃতিক পরিবেশের বেশ একটা পরিবর্তন হয় এবং একটা ভলিউমে ওনার মাছ মারা যাচ্ছে। তো উনি পুকুরটা সেচ দিয়েছেন এবং আমার পুরনো পুকুর প্রস্তুতি অন্যান্য ভিডিওগুলো দেখে উনি উপকৃত হয়েছেন। তো এজন্য উনি আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে পুকুর প্রস্তুত করলে পরে এই যে পুরনো ওনার দুর্গন্ধ যুক্ত, যে দুর্গন্ধ কাদাযুক্ত এবং যে একদম একটা ব্যতিক্রমী পরিবেশ হয়ে গেছে ওনার পুকুরটার, যে পুকুরটা কিভাবে প্রস্তুত করলে পরে ওনার মাটির পরিবেশটা ঠিক থাকবে, মাটির পিএইচ মান ঠিক থাকবে এবং ওনার পানির গুণাগুণটা ঠিক থাকবে, মাছে কোনো রকম কোনো রোগ ব্যাধি আসবে না, নিরাপদভাবে উনি মাছ চাষ করতে পারবে। তো এ ধরনের একটা পুকুর প্রস্তুতি সম্পর্কে কিভাবে করা যায় এ নিয়ে উনি আমার কাছে জানতে চেয়েছেন, আমাকে অনুরোধ করেছেন। তো পরে আমি ওনার হোয়াটসঅ্যাপে অবশ্য কিভাবে উনি পুকুর প্রস্তুতিটা করবেন টোটাল বিষয়টা ওনাকে আমি লিখে দিয়েছি। তো ভাবলাম যে এরকম পুকুর, পুরনো দুর্গন্ধযুক্ত পুকুর, পচা পুকুর, মজা পুকুর, অনেকের এরকম পুকুর রয়েছে যারা মাছ চাষ করতে গিয়ে একটা বিপত্তির মুখে তারা পড়েন। তো এই জন্যই মূলত আজকের ভিডিওটা তৈরি করা, যাতে আপনারা একটা নিরাপদ, নিশ্চিন্তে একটা নিরাপদ মাছ চাষ করতে পারেন। এজন্য আপনাকে কিভাবে পুকুর প্রস্তুত করতে হবে। তো এজন্য আজকে শিরোনামটা দিয়েছি যে পুরনো পুকুর প্রস্তুতি। ক, কাদার পরিমাণ 1 থেকে 3 ফিট। যদি কাদার পরিমাণটা এর চেয়ে বেশি হয় তাহলে আমি অন্যান্য উপাদানের যে পরিমাণটা আমি বলেছি এটাই কিছু পরিবর্তন করতে হবে, মানে বৃদ্ধি করতে হবে যদি কাদার পরিমাণটা বেশি হয়। এখানে কাদাটা কালো কাদা হতে পারে, সাদা কাদা হতে পারে, পাতা পচা কাদা হতে পারে, দুর্গন্ধযুক্ত কাদা হতে পারে, যে ধরনের কাদাই হোক না কেন। তাহলে আমাদের যদি নিরাপদ পুকুর প্রস্তুত করতে হয় আগে আমাদের মাটিটাকে প্রস্তুত করতে হবে, কারণ এই মাটিতে মাছের মলমূত্র জমবে, এই মাটিতে আমাদের খাদ্যের অবশিষ্ট অংশ জমবে। এখানে প্রাকৃতিক খাদ্য যে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, কাইরোনমিক, বেন্থোথ যা কিছু রয়েছে সবটা তো মাছ খেতে পারে না, কিছুটা তো মরেও যায়, এগুলো তলানিতে গিয়ে জমবে এবং বাহির থেকে যে পানির সাথে যে বিভিন্ন রকমের যে বিভিন্ন কীটনাশক বাহিরে ব্যবহার করা হয় তার তো একটা অংশ, অর্থাৎ এর যে ভারী ধাতুগুলো, বিষাক্ত যে ভারী ধাতুগুলো, এ তো বাহির থেকে পানি আনলে পানির সাথে আমাদের পুকুরে আসে, এতেও আমাদের মাটির পরিবেশটা নষ্ট হয়। এজন্য প্রথমেই আমাদের নজর দিতে হবে মাটির দিকে, পুকুরের মাটিটাকে আমাদের আগে ঠিক করতে হবে, তারপরে আনতে হবে পানি, এরপরে সেখানে করতে হবে পানির ট্রিটমেন্ট, অর্থাৎ আমাদের সেই যে সাপ্তাহিক বা মাসিক যে পরিচর্যাটা সেটা আমাদের করতে হবে। তো এজন্য যদি কাদার পরিমাণটা আপনাদের 1 থেকে 3 ফিটের ভিতরে হয় এরকম পুরনো মজা পুকুরে, তাহলে এটা সেচ দেওয়ার পরে প্রথমেই সেখানে দিতে হবে প্রতি শতকে সর্বনিম্ন 20 থেকে 30 গ্রাম তুতে বা কপার সালফেট। তুতে বা কপার সালফেট হলো এক ধরনের জীবাণুনাশক। শুধু জীবাণুনাশকই না, এ মাটির উর্বরতা বাড়ায় এবং দীর্ঘদিন
আমরা যে মাটিটা যে শোধন করি, নিরাপদ মাটি যে তৈরি করি, সেটা দীর্ঘদিন সে ধরে রাখে। অর্থাৎ এর গুণাগুণটা অনেক। আজকে এই উপাদানগুলোর এতটা গুণাগুণের বিশ্লেষণ আজকে করব না, আজকে সংক্ষিপ্ত আকারে এটা আপনাদের বলবো। প্রথমেই দিতে হবে 20 থেকে 30 গ্রাম পার শতকে তুতে বা কপার সালফেট। এখন যদি কাদার পরিমাণটা আপনার বেশি হয় তাহলে কপার সালফেটের পরিমাণটা আরেকটু বাড়াতে হবে, তবে পার শতকে কখনোই 40 গ্রামের উপরে কপার সালফেট দেয়া যাবে না। কপার সালফেট দেওয়ার সর্বনিম্ন 7 দিন থেকে 10 দিনের ভিতরে, সর্বোচ্চ 15 দিন পর্যন্ত আপনি এই অবস্থায় কপার সালফেট দিয়ে রাখতে পারেন। এই কপার সালফেটটা আপনার কিছু দিয়ে বেটে একটা গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে সমস্ত পুকুরে আপনি ছিটিয়ে দিতে পারেন, অথবা বালি অথবা ছাই এর যে কোনো উপাদানের সাথে পাউডার করে মিক্স করে আপনি সমস্ত পুকুরে একদম পুকুরের যে ঢাল সহ আপনি এটাকে বুনে দিতে পারেন। তা এটা দেওয়ার 7 থেকে 10 দিন পর, সর্বোচ্চ 15 দিন। এরপরে আপনাকে প্রতি শতকে দিতে হবে 1 থেকে 2 কেজি বালু। এই বালুটা ভিটি বালু হতে পারে, নদীর পারে যে চরের যে বালুটা, যে পলিযুক্ত যে বালুটা, সেটা হতে পারে। দামি বালু দেওয়ার দরকার না, যে কোনো ধরনের বালু এখানে দিলেই এটা হবে। কারণ যদি আপনার পুকুরের মাটিটা একটু বেলে মাটি হয়, সাধারণত বেলে মাটি হলে পুকুর এরকম কাদা পচা হয় না, তো এই জন্য এটা এঁটেল মাটি, দোআঁশ মাটি, তারপরে পলি মাটি, এই যে লাল মাটি, বিভিন্ন রকমের মাটি, এতে মাটিটা আঠালো হয়, যখন শুকায় এটা শক্ত হয়ে যায়, অর্থাৎ স্তরটা একদম মজবুত একটা স্তর এটা হয়ে যায়। তো এর ভিতরে যখন সেই পুরনো যে পাতা পচা বা বিভিন্ন জৈব পদার্থ যেটা অর্ধ পচা অবস্থায় মাটির নিচে আছে, সেখানে নিচ থেকে অ্যামোনিয়াটা ওখানে তৈরি হয়, ওটা পচে। তো এটা অ্যামোনিয়া হলে মাটি এইটা যাতে উপরে উঠে যেতে পারে, অর্থাৎ ওই জায়গাটা যাতে অক্সিজেন দখল করে নিতে পারে, এজন্য আমাদের প্রতি শতকে দিতে হবে 1 থেকে 2 কেজি বালু। অর্থাৎ মাটিটাকে একটু ঝুরঝুরে করতে হবে, মানে আঠালো যাতে একদম এঁটে না থাকে মাটিটা। এর সঙ্গে দিতে হবে 2 থেকে 3 কেজি ছাই, রাইস মিলের ছাই, অথবা চুলার ছাই, খড় পোড়া ছাই, পাতা পোড়া ছাই, যে কোনো ধরনের ছাই, নূতন এবং পুরনো ছাই, যেটা অনেক সময় দেখা যায় যে গ্রামে ছাইটা ওই যে বাইরে ফেলে রাখে, বৃষ্টিতে ওটা ভিজে থাকে, একটা স্তূপ হয়ে থাকে, এই ছাইটা হলেও চলবে, যে কোনো ধরনের ছাই। তবে কাঠ পোড়া যে ছাইটা হয়, যেখানে কিছুটা কয়লার অংশ থাকে, এই ছাইটা হলে সবচেয়ে ভালো হয়। কারণ কয়লা হলো মারাত্মক রকমের একটা ইনসুলেটর পানির জন্য, মাটির জন্য। এবং যদি বালি মাটি হয় তাহলেও সেখানে ছাই দিতে হবে, কারণ যে মাটিতে আপনার পানি ধারণ ক্ষমতা নেই, শীত মৌসুম এলে পরে আস্তে আস্তে পানির স্তরটা কমতে থাকে, ওখানে যদি আপনার ছাইটা ব্যবহার করা হয়, 2-3 বছর এক নাগারে ব্যবহার করলে পরে দেখবেন যে ওই পুকুরের পানি ধারণ ক্ষমতা বেড়েছে। এবং ছাই নিয়ে আমার পূর্বে আরেকটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, যে ছাই হলো মাছ চাষের জন্য হীরার চেয়েও দামি। এটা হলো চাষিদের জন্য মহা মূল্যবান একটা সম্পদ। এটা শুধু পানিটাকে পরিষ্কার করে না, পানিকে শোধন করে, বিভিন্ন রোগ জীবাণুকে নিধন করে। অর্থাৎ ওই যে ভিডিওটা আমি বলেছি যে হীরার চেয়েও দামি, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ছাইয়ের গুণাগুণ নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে। কপার সালফেট বা তুতে দেওয়ার 7 থেকে 10 দিন পরে বা সর্বোচ্চ 15 দিন পরে সেখানে দিতে হবে শতকে 1 থেকে 2 কেজি বালু এবং সঙ্গে 2 থেকে 3 কেজি ছাই। এটা পানিতে গুলেও দিতে পারেন, অথবা বালু এবং ছাইটা একত্রে মিক্স করে এটা সারের মতো করে সমস্ত পুকুরে আপনি ছিটিয়েও দিতে পারেন, যেভাবেই দেন এই ছাইটা দেবেন। এর 2 থেকে 3 দিন পর শতকে 3 থেকে 5 কেজি হারে পাথুরে চুন, এটা ওই যে প্যাকেটজাত পাউডার চুন পাওয়া যায়, এটা দিলে হবে না, কারণ ওটা শুধুমাত্র ক্যালসিয়াম। কিন্তু আমরা চুনের ভিতরে যে ন্যাচারালি যে উপাদানগুলো থাকে, আমরা প্রত্যেকটা উপাদান আমরা চাই, কারণ প্রত্যেকটা উপাদানই আমাদের মাটি এবং পানির মান ধরে রাখার জন্য আমাদের একান্ত অপরিহার্য। যার জন্য এটা দিতে হবে পাথুরে চুন, ভিজানোর 1-2 ঘন্টা পরে গরম গরম অবস্থায় সমস্ত পুকুরে ছিটিয়ে দেওয়া হবে 3 থেকে 5 কেজি। কারণ এই যে চুনটা আমাদের যে মাটি,
সেই মাটিটাকে শোধন করবে, মাটির কণাগুলোকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে, মাটিটাকে ঝুরঝুরে করবে, এটাকে জীবাণু মুক্ত করবে। যদি মাটির ভিতরে কোনো অর্ধ পচা জৈব পদার্থ থাকে সেই পদার্থের পচন প্রক্রিয়াটা সম্পন্ন করবে। এবং এর যে ক্যালসিয়াম, চুনের ক্যালসিয়ামটা আমাদের মাছের যে হাড় গঠন, অর্থাৎ আমরা মাছের দেহে যদি মাংস ধরাতে চাই তাহলে তো আগে তার হাড়টাকে মজবুত করতে হবে। তার মজবুত দেহ গঠনের জন্য, হাড় গঠনের জন্য ক্যালসিয়ামের সবচেয়ে বড় মাধ্যম হলো এই পাথুরে চুন। এজন্য আমরা যে চুনটা পুকুরে প্রয়োগ করি তার 50% চুন আমরা কিন্তু আমাদের মাছের মাধ্যমে আমরা রিটার্ন পেয়ে থাকি। আর মাছের দেহে যখন ক্যালসিয়ামের কোনো ঘাটতি না থাকে তখন কোনো রোগ ব্যাধিও কিন্তু মাছকে আক্রমণ করতে পারে না, অর্থাৎ এর জীবনী শক্তিটা অনেক স্ট্রং হয়ে যায়। তো 3 থেকে 5 কেজি প্রতি শতকে পাথুরে চুনটা দেওয়ার 3 থেকে 5 দিন পরে, চুন দেওয়ার 3 থেকে 5 দিন পরে নিয়ে আসতে হবে পুকুরে পানি, যে কোনো মাধ্যম থেকে, এটা গভীর নলকূপের পানি হোক বা নদী খালের পানি হোক, আমাদের পানিটা যতটুকু দরকার, অর্থাৎ আমি রেণু চাষ করলে কতটুকু পানি নিব, বা আমি যদি কালচার পুকুর হয়, লালন পুকুর হয়, চাষের পুকুর হয়, তাহলে আমি কতটুকু পানি নিব, এই পরিমাণটা নিজের পরিমাণ মতো এখানে বা নিতে হবে পানি। এই পানি নেয়ার পরে প্রথম কাজ হলো আমাদের প্রতি শতকে 1 কেজি হারে লুজ লবণ, যে লবণটা আপনার গরুকে খাওয়ানো হয়। লবণটা তো একদিকে আপনার জীবাণুর বৃদ্ধিতে কাজ করে, এটা তো জীবাণু নাশকও এক ধরনের, এবং ইনস্ট্যান্ট এনার্জিটা যোগায় হলো এই লবণ। আমরা যেমন অনেক যদি পরিশ্রম আমরা করি, শরীর ক্লান্ত হয়ে যায়, শরীর থেকে ঘাম ঝরে, তারপর আমরা স্যালাইন খেলে পরে যেমন ইনস্ট্যান্ট একটা এনার্জি আমরা পেয়ে থাকি, ঠিক মাছের ইনস্ট্যান্ট এনার্জির জন্য ওরসালাইনের বিকল্প হলো এই লবণ। এটা যদি আয়োডিন যুক্ত লবণ হয় তাহলে চলবে না, কারণ মাছের জন্য আয়োডিনের কোনো দরকার নেই। এখানে দিতে হবে লুজ লবণটা, এটা দিতে হবে 2টো ভাগ করে, অর্থাৎ 500 গ্রাম লবণ আপনি সমস্ত পুকুরে ছিটিয়ে দিলেন, সারের মতো বুনন করে একদম পুকুরের ঢালুটা সহ, এবং বাকি 500 গ্রাম লবণ আপনি দিয়ে দিলেন পানিতে গুলে। কারণ যদি আমরা এই যে চুন, লবণ, ছাই এগুলো দেওয়ার পরে আমাদের পুকুরের তলানিতে একটা কিন্তু পাতলা লেয়ার তৈরি হয়, একটা সরের মতো, মাটির উপর একটা আবরণের মতো তৈরি হয়, এটা ওখানে পেরিফাইটন হয়, যাই হোক একটা পলির স্তর ওখানে হয়। তো এই যে স্তরটার নিচে অ্যামোনিয়া জমে যেতে পারে। তো যখন আমরা এই লবণটা, আস্ত লবণটা আমরা সমস্ত পুকুরে ছিটিয়ে দেব, এই লবণটা তলানিতে গেলে পরে ওখানে যে সরের যে স্তরটা, সেই স্তরটাকে কিন্তু ভেঙে ফেলবে। যদি ওখানে কোনো রকম কোনো অ্যামোনিয়া থাকে তাহলে অ্যামোনিয়াটাকে ওখান থেকে সে রিডিউস করে দিবে। এজন্য 50% লবণ আমরা দিব ছিটিয়ে এবং 50% লবণ দিব গুলে। সাথে বায়োফ্লক তৈরি করার জন্য, অর্থাৎ পুকুরে অক্সিজেনের যে সাপ্লাইটা সেটা যথেষ্ট পরিমাণ রাখার জন্য, কারণ আমরা যে মাছটা ছাড়বো সেটা হোক রেনু, হোক আমাদের চাষের মাছ, বা ধানি পোনা বা ফিঙ্গারলিং সাইজের পোনা, আমরা চাষের জন্য যে মাছটাই ছাড়ি না কেন, সে মাছটা তো ট্রান্সফার করে আনার পরে সেখানে মাছটা ক্লান্ত থাকে। তো তখন যদি পুকুরে অক্সিজেনের কোনো রকম কোনো ঘাটতি থাকে, অর্থাৎ পর্যাপ্ত অক্সিজেন ওখানে না থাকে, তাহলে মাছটা আরো দুর্বল হয়ে যায়, অনেক সময় মাছ মারা যায়। আর যদি অক্সিজেনটা সেখানে অ্যাভেলেবেল থাকে তাহলে মাছটা খুব দ্রুত সতেজ হয়ে যায়। এজন্য সাথে আমাদের দিতে হবে চিটাগুড় দিতে হবে শতকে 100 গ্রাম করে 3 থেকে 5 ফিট পানির জন্য। তো চিটাগুড়টা দেওয়ার পরে আমরা সেখানে মাছ ছেড়ে দিতে পারি। কিন্তু 2টো ধরনের মাছ হতে পারে, আমি রেণু চাষ করতে পারি বা আমি চাষের মাছ সেখানে দিতে পারি, সেটা যে কোনো মাছই হোক না কেন। তো যদি আমরা রেণুর জন্য পুকুরটা প্রস্তুত করে থাকি তাহলে রেণু ছাড়ার কমপক্ষে 3 দিন পরে আমার এখানে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে হবে। কারণ রেণুর পুকুরে কখনোই রেণু ছাড়ার আগে প্রাকৃতিক খাদ্য তৈরি করা যাবে না। কারণটা হলো
আমাদের রেণুগুলো তো খুব সূক্ষ্ম সূক্ষ্ম আকারে থাকে। তা আমরা যখন প্রাকৃতিক খাদ্যটা তৈরি করি সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটন হয়, জুপ্ল্যাঙ্কটন হয়, কাইরোনোমিক হয়। আর যখন আমরা কোনো পুকুরে আপনার প্রাকৃতিক খাদ্যটা তৈরি করে ফেলি তখন বাহির থেকে হাঁস পোকা উকুন এসে এই পুকুরে বসত করা শুরু করে, পুকুরের জায়গাটা দখল করে। কিন্তু ফ্রেশ পানিতে কিন্তু হাঁস পোকা উকুন পুকুরে কখনোই আসে না। তো আমাদের রেণুটা ছোট থাকে, রেণুর চেয়ে যদি আমার জুপ্ল্যাঙ্কটনের সাইজটা বড় হয়ে যায় তখন এই জুপ্ল্যাঙ্কটন আমার রেণুটাকে আক্রমণ করে। আমার ফাইটোপ্ল্যাঙ্কটনটা যদি রেণু খেয়ে শেষ করতে না পারে তাহলে এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা ব্লুম হয়ে টক্সিক হয়ে আমার রেণুটোটা খেয়ে মারা যাবে। হাঁস পোকায় রেণুর পেট কেটে দিয়ে এটা মেরে ফেলবে, উকুন রেণুকে মেরে ফেলবে এবং এখানে ব্যাঙ চলে আসবে। বিভিন্ন রকমের মানে বিপদ আপদ রেণুর জন্য থাকে। যার জন্য যারা প্রাকৃতিক খাদ্য তৈরি করার পরে পুকুরে রেণু চাষ করেন তাদের রেণু যতটা পরিমাণ না টেকসই হয়, কিন্তু সাদা পানিতে রেণু দিলে পরে সেই রেণুর টেকসই মাত্রাটা অনেক বেশি হয়, অনেক গুণ বেশি রেণু সেখানে পাওয়া যায়। এজন্য আপনারা রেণু ছাড়ার কমপক্ষে 3 দিন পরে প্রাকৃতিক খাদ্য তৈরির যে ডোজ আমাদের চ্যানেলে দেয়া আছে ওটা দেখে বা আপনি যেটা জানেন সেভাবে প্রাকৃতিক খাদ্যের ডোজ আপনি পুকুরে তৈরি করবেন রেণু ছাড়ার 3 দিন পরে। কিন্তু যদি এটা আপনার চাষের পুকুর হয়, আপনি তেলাপিয়া, পাঙ্গাস, পাবদা, গুলশা, ট্যাংরা, চিংড়ি, রুই, কাতলা অর্থাৎ যে কোনো প্রজাতির মাছ আপনি তো চাষ করেন না, যদি চাষের পুকুর হয় তাহলে এই মাছটা ছাড়ার আগে আপনি প্রাকৃতিক খাদ্যটা তৈরি করবেন। কারণ আপনি যেদিনকে পুকুরে মাছ দিবেন 24 ঘন্টা তো মাছকে আপনি কোনো খাবার দিতে পারবেন না, কারণ স্ট্রেস থেকে আসার পরে ওকে খাবার দিলে পরে একটা ভলিউমে মাছ মারা যেতে পারে। যার জন্য 24 ঘন্টাকে অভুক্ত অবস্থায় রাখতে হয়, কিন্তু অভুক্ত অবস্থায় রাখলেও তো সে মারা যেতে পারে। এই জন্য যদি পুকুরে আমরা কিছুটা পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি করি একদম হালকা পরিমাণে, অর্থাৎ সে আসার পরেই সে কিছুটা পরিমাণে সে ন্যাচারাল খাদ্য আমার পুকুরে পেল। আপনারা কখনো প্রাকৃতিক খাদ্য তৈরি করার পরে কখনোই পুকুরে জীবাণুনাশক এটা করবেন না। কারণ আপনি পয়সা খরচা করে আপনি প্রাকৃতিক খাদ্যটা তৈরি করলেন, এরপরে জীবাণুনাশক দিয়ে আপনি ভালো মন্দ সবকিছু মেরে ফেললেন, অর্থাৎ আপনার পয়সাটাকে আপনি জলে ফেলে দিলেন। এজন্য কেউ জীবাণুনাশক করার কোনো প্রয়োজন নেই। আর আমি যে পদ্ধতিটা আজকে আপনাদেরকে আমি বললাম, যে পদ্ধতিটা দেখালাম, যে শতকে 20 থেকে 30 গ্রাম সর্বোচ্চ 40 গ্রাম উপরে কপার সালফেট বা তুতে, এরপরে শতকে 1 থেকে 2 কেজি বালু, 2 থেকে 3 কেজি ছাই, 3 থেকে 5 কেজি পাথুরে চুন, 1 কেজি হারে লুস লবণ এবং 100 গ্রাম হারে চিটাগুড়। তা আমি যে নিয়মটা বললাম যদি এই নিয়মে আপনারা পুকুরটা সঠিকভাবে প্রস্তুত করেন, আপনার পুকুরের যে মাঠের যে পরিবেশটা সেই পরিবেশটা ঠিক থাকবে, পানির পরিবেশটা ঠিক থাকবে, পানি এবং মাটির যে পিএইচ মান সেটা ঠিক থাকবে। আমরা যদি পাশাপাশি সাপ্তাহিক বা মাসিক যে পরিচর্যাটা বা অর্ধমাসিক যে পরিচর্যা আমরা পুকুরের করি এগুলো যদি আমরা করে থাকি তাহলে আমাদের পুকুরে কখনোই অক্সিজেন সংকট হবে না, কখনোই অ্যামোনিয়া বা জনিত সমস্যা হবে না, এবং কখনো বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি, এই যে ক্ষত রোগ এটা সেটা এসব নিয়ে আমাদের ভাবতে হবে না। তবে আপনারা যেদিনকে এই মাছটা পুকুরে ছাড়বেন, সেটা হোক রেণু হোক আপনার চাষের মাছ, অবশ্যই আগের দিন প্রতি বিঘেতে 1.5 থেকে 2 লিটার কেরোসিন অথবা ডিজেল এটা দিতে হবে বিকেল বেলা। আমাদের পুকুরে এই যে বিভিন্ন রকমের পোকামাকড় এবং হাঁস পোকা বলেন, উকুন বলেন, যে কোনো পোকামাকড় বলেন, এরা যখন দিনের আলোটা উঠে তখন এরা পুকুরে একদম তলানিতে থাকে। যখন আলোটা পড়ে যায় অর্থাৎ গুদুলি বেলা চলে আসে তখন এরা খাদ্য গ্রহণের জন্য, অক্সিজেন গ্রহণের জন্য পুকুরের একদম উপরি স্তরে চলে আসে। তো এই সময়টায় বিকেল বেলা যদি আমরা প্রতি শতকে 1.5 থেকে 2 লিটার আমরা ডিজেল বা কেরোসিন পানিতে আমরা ভাসিয়ে দেই, তাহলে এই পোকাগুলো উঠে এই কেরোসিনের গন্ধে সমস্ত পোকাগুলো এখানে মারা যাবে। যদি কোনো পোকা সেখানে এসে থাকে তাহলে সেই পোকাগুলো সব এখানে মারা যাবে, অর্থাৎ আপনি একটা নিরাপদ পানি আপনি সেখানে পেয়ে যাবেন। তবে এই কেরোসিন বা ডিজেলটা দিতে অনেকেই ভয় পায়
এটার কার্যকারিতা খুব সামান্য সময়, কয়েক ঘন্টাই থাকে, তারপরে কিন্তু এর কার্যকারিতা আর থাকে না। এজন্য আপনার নিশ্চিন্তে মাছ ছাড়ার আগের দিন বিকেলবেলা অথবা রেণু ছাড়ার আগের দিন বিকেলবেলা আপনারা পুকুরে 1.5 থেকে 2 লিটার কেরোসিন বা ডিজেল পানিতে ভাসিয়ে দিবেন এবং পুকুরের চারিপাড়ে কিছুটা পরিমাণ কেরোসিন সেখানে স্প্রে করে দিলেন। কারণ তাতে এই যে ব্যাঙ, এরা আর পুকুরে আসবে না, কারণ ব্যাঙ কোনো গন্ধযুক্ত জায়গা পছন্দ করে না। তা আশা করি আপনারা যদি পুরনো যে পুকুরগুলো আছে যদি এভাবে আপনারা প্রস্তুত করেন, তাহলে একটা নিরাপদ মাছ চাষ ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।